নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প চাপাডাঙ্গার বাঁধ। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ। প্রায় 50 বছর আগেকার কথা। সেকালে হুগলি জেলার চাপাডাঙ্গার দামোদর নদের বাঁধের উপর দিয়ে সন্ধ্যার পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারও ছিল না। কেননা ওই সব অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে তখনও লোকবসতি যেমন কম ছিল তেমনই ঠ্যাঙাড়ে ও ডাকাতের উপদ্রব। তা একবার কি হলো, তালপুকুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাপাডাঙ্গায় এলো। হাওড়া চাপাডাঙ্গা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ সুযোগ। তা সে যাই হোক, বিধুভূষণ যখন এলো তখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে ঘড়ি, আংটি, টাকা পয়সা সব কিছুই ছিল তার। চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে 3-4 মাইলের পথ। কিন্তু মুশকিল হচ্ছে এই পথে সে পাড়ি দেবে কেমন করে। গ্রামের ছেলের কাছে ওই পথ এমন কিছু নয়, কিন্তু তার উপর সঙ্গে টর্চও আছে। কিন্তু এই পথ পাড়ি দিতে গিয়ে সে যে ডাকাতের পাল্লায় পড়বে না তা কেই বা বলতে পারে। অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতে কি মন চায় কারোর? অবশেষে ভাবনা চিন্তার পর ভাগ্যে যা হবে তাই মনে করে ভগবানের নাম স্মরণ করে বাঁধের উপর পড়ল বিধুভূষণ। বেশ আসছে আসছে। এইভাবে কিছুটা পথ আসার পরে ভয়ে বুক শুকিয়ে গেল। বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলছে। সে কি নিকষ অন্ধকার, শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া কিচ্ছু নেই। ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো জ্বলছে না। যেহেতু দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়েছে। সেই ঘন অন্ধকারে লোকটি সারা গা ঢাকা, শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি তা ছাড়া তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। বিধুভূষণের এবার ভয় করল খুব। তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটো থমকে দাঁড়ালো। অন্ধকারের ভেতর থেকে একটা কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর ভেসে এলো, আয় না রে আয়। বিধুভূষণ বুঝতে পারল এই অন্ধকারে যাদের ভয় করে এসেছে তারা নয়, বরং যাদের কথা বারেকের তার মনের মধ্যে উকি দেয়নি সে ভূতের পাল্লায় পড়েছে। সে অসিত দাঁড়াবে একটি হিমস্রোত নেমে এলো। বিধুভূষণ বলল, কে তুমি? আমার সঙ্গ নিয়েছ কেন? আমার খুব ভয় করছে তোমাকে। অন্ধকারে কে যেন হেসে উঠল খিলখিল করে। সে কি হাসি, যেন সর্দি বসা ঘর ঘর গলা। বলল, ভয় নেই রে, আয় আমার সঙ্গে। বিধুভূষণ সন্মোহিতের মতন আবার চলতে লাগলো তার পিছু পিছু। বেশ কিছুটা পথ যাওয়ার পর দেখল অন্ধকারে রাস্তার মাঝখানে কয়েকটা ছায়া শরীর পথ আগলে বসে রয়েছে। তাদের চোখের ভিতর থেকে লাল নীল টুনির মতন আলো জ্বলছে। তারা বলল, এই অসময় এখান দিয়ে কে যায়? উত্তর হলো, ওকে যেতে দে। কাল সকাল হতে টর্চ হইল না, এখন আমাদের রাজত্বে এই অন্ধকারে ও কেন এলো ওকে জিজ্ঞাসা কর। ওর বাবার অসুখ রে, সেই শুনে দেখতে এসেছে, ওর দোষ নেই। বিধুভূষণের গায়ে কাঁটা দিল। ওর বাবার অসুখের কথা ও কি করে জানল? সেই ছায়া শরীরগুলো বিশ্রী গলায় হেসে উঠল এবার, ওর বাবার অসুখ তো তোর কি? তুই ওর কে?
বলার সঙ্গে সঙ্গেই সে লণ্ঠনধারী মুখ থেকে আগুনের একটা হালকা ছুটে গেল ছায়া শরীরগুলোর দিকে। ব্যাস, চোখের পলকে সব উধাও। আবার নিঃশব্দে পথ চলা। যেতে যেতে হঠাৎ এক সময় দেখতে পেল মশাল হাতে ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে। যারা আসতে তাদের শরীর আছে, আর কি ভীষণ চেহারা তাদের। বিধুভূষণ বুঝতে পারল আর নিস্তার নেই তার। কালীচরণের পাল্লায় সে পড়েছে। ওরই দল বলে সে আক্রমণ করবে এবার। ভয়ঙ্কর ডাকাত কালীচরণ, যার প্রাণে কোনো মায়া মমতা নেই। দলের পুরোভাগই তখন কালীচরণ ছিল। গম্ভীর গলায় হাঁক দিল, ওকে ওকে, কে আসে? লণ্ঠনধারী তখন উধাও। বিধুভূষণ বলল, আমি তালপুকুর গ্রামের ছেলে, আমার বাবার অসুখের খবর পেয়ে এসেছি, আমাকে যেতে দাও কালীচরণ। কালীচরণ বিকট হেসে উঠল। সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বর। সে কি হাসি! সে এমন হাসি আর থামতেই চায় না। কে হাসে, কারা হাসে? থমকে উঠল কালীচরণ। হাসিও থেমে গেল। কালীচরণ বলল, ওরে দুগ্ধপোষ্য বালক, নিয়তির ডাক না পেলে এই দামোদর বাঁধে রাত দুপুরে কেউ আসে না। তোর মরণ যে ঘনিয়েছে বাবা। অমনি ফ্যাসা ফ্যাসা গলায় অন্ধকার থেকে কারা যেন বলল, তোর মরণ যে ঘনিয়েছে বাবা, তোর মরণ ঘনিয়েছে, তোর মরণ যে। গর্জে উঠল কালীচরণ। কে কে বলে এই কথা, কে? আবার সব চুপ। বিধুভূষণ এবার মিনতি করে বলল, শোনো কালীচরণ, আমার সঙ্গে যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দেব, শুধু দয়া করে আমাকে প্রাণে মেরো না। একবার অত্যন্ত ঘরে যেতে দাও, বাবা আমার মৃত্যুশয্যায়, তাকে একবার শেষ দেখাটা দেখতে চাই। কালীচরণ আবার হাসল, বলল, ওরে সাপের লেখার বাঘের দেখা জিনিস তো আমি সেই বাঘ। ডাক তোর বাবাকে, ডাক তোর ভগবানকে। আমার নাম কালীচরণ বলেই বল্লমটা উছিয়ে সজোরে ছুঁড়ে দিল বিধুভূষণের দিকে। বল্লমটা বিধুভূষণের বুকে লেগে ভেঙে দুটুকরো হয়ে মাটিতে পড়ে গেল। ঢং করে একটা শুধু শব্দ হলো। বিধুভূষণ তখন লোহার মতন কঠিন হয়ে গেছে, ও দু চোখে ক্রোধের আগুন। সে রেগে বলল, তবে রে শয়তান, এবারে আমার খেলাটা দেখ। বলে সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে। বিধুভূষণ সে ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বল্লম ফেলে ওর দলের লোকেরা যে যেখানে পালালো। পারল না শুধু পালিয়ে যেতে কালীচরণ। বিধুভূষণ তখন রোবটের মতন হয়ে গেছে। সে দু হাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরের উপর মুন্ডুটা পাকিয়ে আছাড় দিয়ে মেরে ফেলল। অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল, সাব্বাস সাব্বাস বিধুভূষণ। বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতে গ্রামের কাছাকাছি চলে গেল। এই চেহারা নিয়ে কি ঘরে যাবে সে? ওর বাড়ির লোকেরা এই অবস্থা ওকে দেখলে চিনতে পারবে কি? এইসব চিন্তা করেই কথাতেই গা মাথা ঝিমঝিম করে উঠল তার। দাঁড়িয়ে থাকতে থাকতে সে হঠাৎ সেখানেই মাথা ঘুরে পড়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করল। ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জলের ঝাপটা দিতেই জ্ঞান ফুরল ওর। বাবা ঠাকুরের কৃপায় ভালো আছেন, আর বিধুভূষণও যেমন ছিল তেমনই আছেন। ওর শরীর কোথাও কোনো বিকৃতি নেই। তবে কিনা দুর্ধর্ষ কালীচরণ কাল রাতে কোনো দুষ্ট চক্রের হাতে প্রাণ হারিয়েছে। পুলিশ এসে ডেড বডি নিয়ে গেছে তার। গতরাত্রে ওই অলৌকিক অভিজ্ঞতার কথা বিধুভূষণ তখনকার মতন কারোর কাছে বলল না, এমনকি বাড়ির লোকেদের কাছেও না। বলা যায় না কি থেকে কি হয়। সকলে ভূতের গপ্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায় ধরা পড়বে কি? তবে সেই থেকে বিধুভূষণ আর কখনো ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো। গল্প পাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর নিত্য নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আসলাম, পরের দিন আসবো নতুন আরেকটা গল্প নিয়ে।